জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত নামে, যাকে আমরা চিনি। তিনি একজন পেশায় তিনি একজন চাকরিজীবী। আন্দোলন চলাকালীন সময় তিনি গ্রেফতার হন। একটু পর আরও বিস্তারিত পরিচয় আমি নিশ্চয়ই দিব। আছেন আমাদের সঙ্গে শামীমা বরকত লাকি, সানিয়াতের মা। আমাদের সঙ্গে আছেন নেসার উদ্দিন নাইম, জুলাই আন্দোলনে আহত একজন শিক্ষক। তিনি বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল, রামপুরা বনশ্রীর সিনিয়র শিক্ষক। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আকাশ, তিনি জুলাই আন্দোলনে তার একটি পা হারিয়েছেন। দর্শক, হাত করা পড়া সানিয়াত যখন আদালত থেকে বের হচ্ছিলেন, তার মা পেছন থেকে ছুটে যান তার দিকে। মাকে দেখে সানিয়াত হাত করা পড়া অবস্থায় কিছু একটা মাকে বলতে চান, হয়তো মাকে সান্ত্বনা দিচ্ছিলেন। পেছন থেকে মা এসে তাকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেন এবং বলতে থাকেন, ভয় পাস না, কিছু হবে না। এই ভিডিওটি ভাইরাল হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। পুরো সময়টা জুড়ে, এমনকি এখনো পর্যন্ত আন্দোলনের প্রায় 5ই আগস্টের পর এতদিন পার হয়ে যাওয়ার পরে এখনও সেই ভিডিওটি নিয়ে কথা হয়। সানিয়াতকে নিয়ে, সানিয়াতের মাকে নিয়ে কথা হয়। আজকে সানিয়াত এবং তার মা আছেন আমার স্টুডিওতে এবং সানিয়াতকে দিয়েই শুরু করতে চাই। সানিয়াত, একটু যদি বলতেন 24শে জুলাই রাতে কি হয়েছিল? আসসালাম জি। 24শে জুলাই বলতে 23শে জুলাই রাতে বেসিক্যালি। আচ্ছা। আমি বাসায় ছিলাম, যেহেতু আমার মেজু ভাই সামির মোহাম্মদ ইরফান ডাউন সিনড্রোম। আমি অন্য কাজ করছিলাম অফিসের। আমার আব্বা, আমার মা হসপিটালে ভর্তি লাস্ট 17 ডেজ ধরে। এর আগে আমার বাবা ভর্তি ছিলেন। আমার মেজো ভাইটা আমার সাথে ঘুমায় সবসময়। ওর কিছু বেসিক চাহিদা থাকে, একটু গান শোনা বা ওদিন রাতে সে হঠাৎ করে পেস্ট্রি খাবে, খুব ইয়া করছিল। তো আমি বললাম রাত হয়ে গেছে, বসুন্ধরার ভিতরে যেহেতু উডেন স্পুন একটা দোকান, একটু লেট নাইট খোলা থাকে। তা আমি ওখানে গেলাম, গিয়ে ওদেরকে দুটো পেস্ট্রি অর্ডার দিলাম। তো নিয়ে বের হচ্ছিলাম, ঠিক ওই সময় হঠাৎ করে একটা প্রাডো গাড়ি আসতো। পরে শুনলাম যে ওই প্রাডো গাড়ি রাস্তা থেকে ওরা ধরেছে শুধু দোকানটা চেনার জন্য আর কি। ওটা আননোন একজন মানুষের গাড়ি ছিল আর কি। তো ভয়ে ওরা, মানে অস্ত্রের কারণে ভয়ে তারা খুব দ্রুত এসছে আর কি। তা আমি এগুলো দেখতে দেখতে পেছনের দুটো গাড়ি যখন দেখলাম যে আপনার মাইক্রোবাস হাইস্ট, বাট দরজা খোলা, অস্ত্র হাতে, সামনের গাড়িটা আমি খেয়াল করি নাই। তার কি সব সাদা পোশাকে? সব সাদা পোশাকে ছিলেন। তখন ওই গাড়ি খেয়াল করতে দেখলাম যে আমার পিছন থেকে দুজন ধরলো, ধরে একজন অস্ত্র সহকারে বললো যে কি নাম। তা আমি বললাম যে ওমর শরীফ মোহাম্মদ ইমরান। আর কি নাম আছে? আমি চুপ করে রইলাম। বলে আর নাম? আমি বললাম সানিয়াত। তখন চাপ দিয়ে বললো যে স্যার পেয়েছি। টেনে ওদের গাড়িতে ওখানে নিল আর কি। তো নামার পরে আবার জিজ্ঞেস করল নাম কি। তা আমি বললাম ওমর শরীফ মোহাম্মদ ইমরান। আর নাম একটু আগে কি বললেন? আমি বললাম সানিয়াত। এটা বলার পরে আরও 3-4 জন তারা বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করলেন, আমাকে টেনে গাড়ির ভিতরে বসে। আমি বললাম যে ভাই আমার সাইটিকার পেশেন্ট, আমার অলরেডি লিম্বের সমস্যা আছে। তো বসে রাখলো, কতক্ষণ বসে টসে পরে বলে বাবা কোথায়? আমি বলছি আমার বাবার সাথে লাস্ট কথা হয়েছে 3 দিন আগে আমার মায়ের সাথে হসপিটালে। বিকজ আমার আব্বা যখন হসপিটালে ছিল, আমার মা অ্যাটেন্ডেন্ট ছিলেন। আমার মা যখন হসপিটালে, আমার বাবাই বলে শিওর? আমি বললাম ভাই কথা তো হয়েছে, আপনি কথা বলতে পারেন, এখন তো নেট নাই। সো আপনি বলে দেখেন আমরা অনেক কিছুই তো শুনেন। তখন আমাকে আবার একটা উদাহরণ দিলেন যে
তারেক রহমানের হাড্ডিগুটি ভাঙা দেখেন নাই? তা আমি চুপ করে রইলাম, আমার আর অন্য কোনো কিছু বলি নাই। আমি বললাম যে দেখেন, আমি আমার বাবার সাথে লাস্ট কথা হয়েছে তখন হসপিটালেই ছিলেন। জি, আপনার পিতা একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। জি। এরপর আমাকে নিয়ে গেলেন ফরাজি হসপিটালে। ওখানে যাওয়ার সময় দেখলাম যে আপনার ভাটারা থানার ওখানে যখন ছিলেন, দাঁড়া করালেন গাড়ি, তো পুলিশরাও এসছেন, এসে বললেন কি পেয়েছেন নাকি। আমি তো লাইক মানে এই সানিয়াতকে পাওয়া গেছে। তো আমি খুব অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম যে কি হচ্ছিল আমি আসলে বুঝতে পারছিলাম না। রিজনটা হতে পারে, হ্যাঁ আমার বাবার কারণে যদি হয় বা কিছু একটা হতে পারে, বাট বারে তাদেরকে বলছিলাম যে ভাই আমার মেজো ভাইটা বাসায়, ও ডাউন সিনড্রোম, বলে সব হবে কোনো ইয়া না, বাবারে পেলে ছেড়ে দিব। তো বাবাকে পেলে ছেড়ে দিবেন মানে আমার আব্বার এখানে এটার সাথে ইয়াটা কি, কিছু বললো না। পরে ফরাজি হসপিটাল থেকে আমাকে নিচে বসিয়ে রেখে ওনারা গেলেন উপরে। তো আমি অবাক হয়ে গেলাম যে ম্যাম হসপিটালে ঢোকার সময় এরকম ভেস্ট বা এরকম মানে এভাবে একটা অ্যামুনিশন মনে হয় কোথাও কোনো জঙ্গি বা কোথাও অ্যাটাক করবে হসপিটালের মধ্যে, এভাবে তারা রেডি হয়ে ঢুকলেন। তো 15-20 মিনিট পরে দেখলাম যে ওনারা নেমে আসলেন, বাট যে টিমটা আমার সাথে ছিল ওনারা আর আমার সাথে বসেন নাই, আরও লোকজন এসে আমার সাথে বসলো। তো আমি বললাম যে ভাই আমার আব্বাকে পেয়েছেন? কিছু বললো না। পরে গাড়িটা যেখানে ছিল আমাকে যেখান থেকে ধরলো ওখানে নিয়ে আসলেন, এনে বলতেছে যে ড্রাইভার নাই। আমার সাথে কেউ নাই। বলে কি আছে, অস্ত্র আছে? আমার কোমরে বেল্ট পরা ছিল। সে বলছে যে এখানে কি অস্ত্র? আমি বলছি অস্ত্র মানে? তো বলছে যে কোনো অস্ত্র নাই সাথে, রাজনীতিবিদের ছেলে কোনো অস্ত্র নাই। তা আমি লাইক রাজনীতিবিদের ছেলের সাথে অস্ত্র থাকার রাখার এটা সম্পর্কটা কি হলো? আমার কাছে এই জিনিসগুলা মানে একটা, আমার বাবা যে আপনাকে কোথায় নিয়ে গেল? আমাকে ওখান থেকে রেখে ডিবি অফিসে নিয়ে গেছে। জি, তার মধ্যে তো শামীমা বরকত লাকি, আপনি তো হসপিটালে, আপনি কিছুই জানেন না যে সানিয়াত ওমর শরীফ মোহাম্মদ ইমরানকে নিয়ে গিয়েছে কেউ, সেটা তো আপনি জানেন না। আপনি তারপর যখন জানতে পারলেন তখন তো আপনি ছেলের খোঁজে ঢাকা মেডিকেলে গেলেন এবং মর্গেও গিয়েছিলেন, একসময় আপনি অজ্ঞান হয়ে গেলেন। তারপর? ধন্যবাদ যমুনা টিভিকে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শুনছেন। আসলে আমি মানে এখানে বসার আমি তো অভ্যস্ত নই, আসিনি হয়তো বা কখনোই। এটা হয়তো আমার একটা ভাগ্য যে আমি এসেছি, আপনার কাছে কৃতজ্ঞ। আর আমার যারা আছেন আমার অনেক ভক্ত, আমার প্রিয়, এবং যারা আছেন আমার সন্তান সমতুল্য, অনেকে হয়তো শুনছেন, যারা দেখছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা। আমার পরিবার থেকেই তথা সবার থেকে। আসলে আমি যখন শুনি তখন ওরা আমাদের যে নার্সগুলো ওরা আসছে আমাকে দেখার জন্য সকাল, তখন ভোর 5টা। স্বভাবত আমি কিন্তু 5টা উঠে একটু মানে ফজর পড়ার জন্যেই, তো আমি 2 বেলা আমাকে থেরাপি দিত। আচ্ছা। তখন ওরা নিজেরাই একটু কানাঘুষা করতেছে এরকম। তো আমার ওর বাবা তো আগেই চলে গেছেন, আরও 3 দিন আগে। তো আমাকে বলেননি যে কোথায় গেছেন উনি। যেদিন গায়েবানা জানাজা ছিল সেই দিনই উনি চলে গেছেন। তো আমরাও ওনাকে, আমার ছেলেকেও বলিনি যে বাবা কোথায়, আর আমিও জানি না উনি কোথায়। তারপরে যখন আমি শুনলাম ওরা কি হচ্ছে, তো ওরা বলতেছিল আমার সাথে আমার থাকতো আপনার ওর বাবার ওর ফুপু থাকতো। তখন আমি বলি কী হলো? তো বলে কি আসছে আপনাদেরকে স্যারকে খোঁজার জন্য। আচ্ছা। স্যারকে খোঁজার জন্য আসলো। আমি কিছু কেন? তখন আমি বললাম যে কি হলো? তো ওরা বলতেছে যে না, ওরা দুজনে মানে খুব অস্থির। আমাকে আমার কাছে বলো, বলে কি না আপনার ছেলেকে নাকি নিয়ে আসছে। আমি বলছি কেন? তখন আমি হঠাৎ করে বললাম যে ওকে নিয়ে আসলো, কেন নিয়ে আসছে জানি না। এসেই ওনারা নাকি আমার রুমে অনেক চেষ্টা করেছে ঢোকার জন্য, ওরা ঢুকতে দেয়নি। বলে কি আপনারা মহিলা পুলিশ নিয়ে আসেন তারপরে ঢুকতে দেব। আচ্ছা যাক, সেটা চলে গেল। তো আমি এখন শুনলাম তখন সকাল 8টার দিকে আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে সব জায়গায় খুঁজেছি, সমস্ত থানা হসপিটাল সব জায়গায় খুঁজে তারপরে আবার
আস্তে আস্তে কিন্তু আমার একদম রাত হয়ে গেছে। তারপর শুনলাম যে না, ডিবি অফিসে অনেক রাতে শুনতে পেলাম। আবার হসপিটাল আসলাম, হসপিটালে এসে পরের দিন উঠাবে, বৃহস্পতিবার ছিল। তা আমি সেখানেও খুব ভোরে আপনার কোর্টে চলে গেছি। আমাদের একজন ড্রাইভার ছিল, আমার ওর ফুপুই ছিল। তারপরে গেলাম, ওরা তো আমাকে কিছুতেই মানে ওখানে সামনে যেতে দেয় না, সামনে মানে যাবেন না, অনেক রকম মানে খুব মানে যেটা শক্ত বারণ যে আপনি যেতেই পারবেন না। তারপরে প্লিজ আমি একটু রাস্তার পাশে দাঁড়াই, আমার ছেলেটাকে একটু দেখি। তারপরে আমি দাঁড়ায় রইলাম, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু দাঁড়াতে দাঁড়াতে সেই সন্ধ্যা অবধি। তখন মনে হয় বাদ জোহর 2:30-3টার দিকে ওদেরকে নিয়ে আসলো, আর অনেকেই ছিলেন। তো একজনের সাথে দুজন করে আরও অনেকেই ছিলেন সামনে। তো একবার আমি যখন যাচ্ছি তখন ওরা আমাকে বাধা দিল। আবার আমি ওই ফাঁকে ফাঁকে চলে গেলাম, যেটা আমি দেখবই। তারপরে দেখে আমার হয়তোবা জানি না, আমার সন্তান হয়তো চিন্তাও করতে পারেনি আমি যাব কি যাব না, তো অসুস্থই দেখে গেল আমাকে শুধু। তারপরে যখন আমি গেলাম, হঠাৎ করে আমি ওকে দেখে, তুমি কোনো চিন্তা করো না, নো টেনশন, নো টেনশন। জি। তারপরে ও আমাকে দেখে একটু খুশি হলো। কারণ আমরা মার উপর খুব নির্ভরশীল। আচ্ছা, সেই মুহূর্তটাই আমরা পরে সোশ্যাল মিডিয়ায় যখন ইন্টারনেট আসলো আমরা ভাইরাল হতে দেখলাম। আরও শামীমা বরকত লাকি, আপনার কাছ থেকে আরও জানতে চাবো, 28 জুলাই রাত 2:30টার দিকে আপনার ফোনে একটা কল এসেছিল, তারপর কি হলো সেটা জানতে চাবো। এবং সানিয়াত, আপনার কাছেও জানতে চাবো 5 দিনের রিমান্ডে কি হয়েছিল। তার আগে এপাশে আছেন নেসারউদ্দিন নাঈম। নেসারউদ্দিন নাঈম, আপনার পায়ে গুলি লেগেছে। আপনি একজন শিক্ষক, ছাত্রদের পাশে গিয়ে আপনি দাঁড়িয়েছিলেন, তাদেরকে সাহায্য করেছিলেন, আমি যতদূর জানি, আমি যদি ভুল না শুনে থাকি। জি। স্যার, সেদিন কি হয়েছিল একটু শুনতে চাই। কোথায় দাঁড়িয়েছিলেন, কি করে গুলিটা লাগলো? সবার আগে আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ, এবং আমি অন্তরস্থল থেকে দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ছাত্র, শিক্ষক এবং আমার সহকর্মী যারা আমাকে খোঁজখবর নিয়েছেন আমার ব্যাপারে, যারা জেনেছেন যে আমি গুলি লেগেছে আমার পায়ে, তার প্রতিনিয়ত তারা খোঁজখবর রেখেছেন। কিন্তু অনেক সময় সরকার পতনের আগ পর্যন্ত খোঁজখবর কেউ রাখতে পারেননি। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমরা আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে আওয়ামী জাহিলিয়াত। তো আমার পায়ে যে গুলি লেগেছে এই কথাটি আমি কাউকে ফোনেও বলতে পারিনি, খুব দুঃখজনক। তো আজকে মুক্ত হৃদয় নিয়ে সত্য প্রকাশ করার জন্য এই যে মঞ্চ তৈরি করে দিয়েছেন, একটি স্টেজ দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আবারও ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার সাথে কি হয়েছিল। ছাত্রদের আন্দোলন, আমি নেসারউদ্দিন নাঈম স্যার হিসাবে পরিচিত বনশ্রীতে। দীর্ঘ 10 বছরের বেশি আমি শিক্ষকতায় আছি। শুরুতে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যেটা এটার শিক্ষক ছিলাম। বর্তমানে আছি বনশ্রী আদর্শ বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক হিসাবে। তো 10 বছরের বেশি সময় ধরে যেহেতু শিক্ষকতায় আছি, তো বনশ্রীর বিভিন্ন স্কুলের ছাত্ররাই আমাকে চেনে, ছাত্রছাত্রীরা। এটাই স্বাভাবিক, তাই না? জি। তো বৃহস্পতিবার 18 তারিখ ছিল। ওই দিন ক্লাসে খুব বেশি উপস্থিতি ছিল না ছাত্রদের, ওরকম ক্লাস হয়নি। ক্লাস করে যখন বাসায় যাচ্ছিলাম, আমার বাসা বনশ্রী বি ব্লক, আইডিয়াল স্কুলের যে মসজিদ পাশাপাশি, সি এবং বি কাছাকাছি। তো যাওয়ার সময় আমাদের এলাকার ছাত্রছাত্রীরা এবং কিছু গার্ডিয়ান আমাকে বলেছে, স্যার বাচ্চাদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, আপনারা একটু পাশে দাঁড়াইয়েন। আর আপনি অভিভাবকরা বললেন। জি, জি। ছাত্রদের পাশে থাকেন, আপনারা ওরা গুলি খাচ্ছে, আপনারা যদি শিক্ষকরা না নামেন। আর আমি সবসময় ছাত্রদেরকে অন্যায়ের প্রতিবাদ করা, সত্যের পক্ষে দাঁড়ানো, এই বিষয়গুলো বলি, যে জীবনে সাদাকে সাদা, কালোকে কালো বলাটাই উচিত। তো সেই হিসাবে আমি সবসময়ের জন্য দোয়া করেছি। এবং বৃহস্পতিবার রাতে যখন দেখেছি বিকালবেলা যে অনেক বাচ্চারা গুলি খাচ্ছে, খুব কষ্ট লেগেছে। আল্লাহর কাছে দোয়া করেছি বাচ্চাদেরকে হেফাজত করার জন্য। শুক্রবার 19 জুলাই জুমার নামাজের পরে দেখলাম একটা মিছিল যাচ্ছে টিভি সেন্টারের দিকে।
আমি মিছিলে যাইনি, বাট বাসায় গিয়েছি, কাছে বাসা। খাবার দাবার খেয়ে আমার এই ছিল যে আমি খাবারের পরে দেখবো যে কী হচ্ছে, বাচ্চাদের পাশে আমি থাকবো। তো আসরের নামাজের পরপর এই সময়টাতে গোলাগুলির আওয়াজ পেয়েছি আমি, যে জুমার নামাজ পর থেকে আসর পর্যন্ত বাসায় বসে। তো আমার বিবেক বাধা দিল যে বাহিরে কী হচ্ছে। তো আমি আসরের নামাজের জন্য আইডিয়াল কেন্দ্রীয় মসজিদ, যেটা স্কুল অ্যান্ড কলেজের পাশেই সেন্ট্রাল মসজিদ বলা হয় বনশ্রীর, সেখান থেকে মসজিদ থেকে বের হয়ে দেখতেছিলাম কি হচ্ছে আশেপাশে। তখন দেখি আমার চোখের সামনে আমার ছোট ছোট বাচ্চারা, ক্লাস 3-4 পড়া বাচ্চা, তারা গুলি খাচ্ছে, 9-10 বাচ্চারা গুলি খাচ্ছে। তখন আরেকটি সংবাদ পেলাম যে ইম্পেরিয়াল কলেজের একটা বাচ্চা, আমাদের স্কুলেরই ছাত্র ছিল আগে, আমার ন্যাশনাল আইডিয়াল স্কুলে শুনেছি যেটা, সে মারা গেছে গুলি খেয়ে। এগুলো খুব হৃদয়ে দাগ কেটেছে। তখন ছাত্রদের পাশে দাঁড়িয়েছি যে তোমরা পাশে যাও, পাশে থাকো, পুলিশ গুলি করতেছে, একটু সেভে থাকো, কোনো ভাঙচুর করো না, দেশের কোনো ক্ষতি করো না। আমি সাথে ছিলাম। তো আমার পিছনে পাশে ছাত্ররা ছিল। তখন কোনো ভাঙচুর কিছুই হয়নি, শুধু জুমার নামাজের পরে যে মিছিল হয়েছে, কিছু ইট ভাঙা রাস্তায় ছিল। এটা আসরের পরের ঘটনা। তো হুট করেই আমার পায়ে গুলি লেগেছে। কোন দিক থেকে গুলি এসেছে? বাচ্চারা বলো স্যার মেইন রোড থেকে, 2 নম্বর 3 নম্বর রোডের ভিতরে, এভিনিউ রোডে গুলি করেছে। এর আগে অনেক বাচ্চাদেরকে আমি, যারা গুলি খেয়েছে তাদেরকে পরামর্শ দিয়েছি কোথায় যাবা, কোন হাসপাতাল ট্রিটমেন্ট করবা, রিক্সা দিয়ে উঠায় নিয়ে যাও। তো আমার পায়ে যে গুলি করবে পুলিশ, এটা আমার কল্পনা ছিল না, কারণ আমার হাতে কোনো একটা ইট, একটা লাঠি কিছুই ছিল না। ছাত্ররা পাশে ছিল, কিছু গার্ডিয়ান ছিল, তখন কোনো ভাঙচুরও হচ্ছিল না। তো আমাকে যখন গুলি লাগে তখন অনেকেই বলেছে ছাত্ররা, নাইম স্যারের পায়ে গুলি লেগেছে। তখন আমাকে ছাত্ররাই হাসপাতালে, ছাত্ররাই নিয়ে গেছে। জি স্যার, শুনবো। তারা সহযোগিতা করেছে। এবং রিক্সা যখন উঠছে, আমার পাশে একটা ছাত্র, নামটা আমার খেয়াল নাই ওই সময়, তখন আমি ভাবলাম যে আমার গুলি লাগছে, লাগুক, হয়তো গুলি আরও করতে পারে, একাধিক গুলি অনেকে খেয়েছে। পরে আমি নামাই দিয়েছি যে তুমি নেমে যাও, আমি একাই যাই। পরে একা আমি বাসায় গিয়েছি, বাসা কাচ্ছি, যে বাসায় যেহেতু আমার পরিচিত লোকজন আছে, 2 মিনিটের দূরত্ব। তো বাসায় যাওয়ার পরে যারা দারোয়ান ছিল, আমার প্রতিবেশী ছিল, তারা আমাকে হাসপাতালে নিয়ে গেছে। মজার বিষয় হলো, দারোয়ান আমাকে বললো, আমি 32 দিন হসপিটালে ছিলাম, সেই কাহিনী আপনাকে বলবো যদি সুযোগ দেন। জি অবশ্যই। তো রক্তের যে, আমার গা থেকে যে, পা থেকে যে রক্ত পড়েছে, আমার গুলি কিন্তু এখনো পায়ের ভিতরে আছে, গুলি বের করা সম্ভব হয়নি। এবং অনেক ইতিহাস আমার সাথে ঘটেছে। জি, আপনার চিকিৎসা নিয়েও আমি কথা বলবো। জি, ওই রক্তের যে ছবিটা, ফ্লোরে যে রক্ত পড়েছে, রাস্তায় তো পড়েছেই, আমার বিল্ডিংয়ের ফ্লোরে যে রক্ত পড়েছে, দারোয়ান মোবাইলে ছবি তুলে রাখছিল যে স্যার আসলে স্যারকে দেখাবো। পরে উনি সেই ছবি নাকি ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ নাকি চাপ দিয়েছে যে মোবাইল থেকে সকল ছবি ডিলিট করেন, আপনি অ্যারেস্ট হবেন। আচ্ছা, এই ছিল আমাদের। জি নাইম স্যার, আমি আসবো। আপনার চিকিৎসা কেমন হয়েছিল, এখন কেমন আছেন, সেগুলো নিশ্চয়ই শুনবো। আমাদের সঙ্গে আহমেদ আকাশ আছেন, তিনি মোহাম্মদ আকাশ আছেন। তিনি একটি মিষ্টির দোকানে কাজ করতেন। জুলাই আন্দোলনে তিনি তার একটি পা হারিয়েছেন। আমি জানি না, আকাশকে দেখে আসলে আমি আন্দাজ করার চেষ্টা করছিলাম আকাশের বয়স কত হবে। আকাশ মিষ্টির দোকানে কাজ করে তার পুরো পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করত। এখন আকাশ যেহেতু কাজটি করতে পারছে না, আকাশের পরের যে ভাইটি, সেই ভাইটি এসে একই মিষ্টির দোকানে কাজ নিয়েছে। আকাশ, আপনাকে আমি ঠিক কোন প্রশ্ন করবো আমি বুঝতে পারছি না। কেমন করে হলো, কেমন করে গুলিটা লাগলো? শনিবার 20 জুলাই যখন সকালে মিষ্টির দোকান খুলি, তখন তো এত রাস্তা দিয়ে মিছিল হইতেছিল, তো তেমন একটা বেচাকেনা ছিল না। তো আর কি দুপুরে আমরা আর কি দোকান লক করে চলে যাই। চলে যাওয়ার পরে আর কি বিকেলে এসে আমরা আবার দোকান খুলছি। খোলার পরে তো হঠাৎ করে আর কি হেলিকপ্টার দিয়ে সাউন্ড গ্রেনেড এগুলো শুরু করছিল। তো আন্দোলনের সময় তো তেমন একটা বেচাকেনা ছিল না। বেচাকেনা না থাকায় আমি আর কি রাস্তায় বের হই আর কি মিছিলেকে যোগ করি। তো মিছিলে যাওয়ার পরেই তো হঠাৎ করে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, এরপরে পুলিশে আর কি গুলি শুরু করে। তো সবাই আমরা দৌড়ায় আর কি পালাতে থাকি। তো একজন ভাই আর কি হঠাৎ করে এতে পুলিশের গুলিতে আর কি পড়ে যায়। তো ওই বাইকে আর কি ধরতে গিয়া আমি উনাকে সেফ জায়গায় রাইখা আমি দোকানে আইসা পড়ছিলাম।
দোকানের ভিতরে আইসা 2 জন পুলিশে আমাদের উপরে গুলি করে। আমাদের দোকানের ভিতরে ঢুকে? দোকানের ভিতরে ঢুকে সে আমার বুকের মধ্যে তাক করে বন্দুক তাক করে ধরছিল। আর কি উনি আর কি খুব আমার বাপ মা তুলে গালি করতেছিল পুলিশে। তো উনি বাপ মা তুলে গালি করতেছিল আর আমরা কি মাপ চাইতেছিলাম যে স্যার আমরা কোনো কিছু করি নাই, আন্দোলনে যাই নাই, এরকম করতেছিলাম। তাও আর কি উনি শুনবে না, গুলি মারিয়ে দিবে কনফার্ম। তো উনি গুলি যখন মারিয়ে দিব, তারপর আর কি আমি ওনার বন্দুকটা আর কি আমার হাত দিয়ে নামায় দিই, আমার বুক থেকে নামায় দিয়েছিলাম। তারপর আর কি উনি 1-1.5 হাত দূরত্ব আর কি আমার পায়ে গুলি করে। জি। তোমার পায়ের রগগুলো আর কি সবগুলো ছিঁড়ে গেছিলো। পরে প্রাইভেট ক্লিনিকে নিয়েছিল 7-8 দইরা, তারপর ওইখানে চিকিৎসা করেছিল। পরে আর কি পা আর কি বাঁচাতে পারে নাই, রক্তের অভাবে পাটা আমার মারা গেছে। তারপর আমার পা কাটতে হয়েছে। আকাশ, আসবো আমি। এখন আপনি কেমন আছেন সেই কথা শুনতে চাবো আমি। প্রশ্ন ছিল শামীমা বরকত লাকি যে 28 জুলাই রাত 2:30টার দিকে আপনার ফোনে একটা কল আসে, তারপর কি শুনতে পান আপনি? আমি আসলে তখন রাত অনেক, এমনি তো একটা টেনশন, সারা রাত্রি ঘুমাইতে পারি না। এরপরে আমি ওকে যখন নিয়ে গেল আপনার রিমান্ডে, এর পরের দিন আমি বাসায় চলে গেছি। তখন আমার মেজ ছেলেটা তো খুঁজবে, কেউ নাই। আমরা মানে আমার ডাউন সিনড্রোম যে ছেলেটা, আমার স্বাভাবিক ছেলেই বলি, খুব আদর করি আমরা। তারপরে ও তখন বুঝতে পারে না, খুঁজছে কিন্তু সানা ভাই কোথায়, সানা ভাই। ও সবসময় এই কথাটা বলে ওকে, সানা ভাই কোথায়। আমি কি আছে, সানা ভাই আসবে, কালকে আসবে। তো ওর তো একটা আসবে চাই, সানা ভাই কোথায়। তারপর আমি নামাজ কালাম পড়ে আপনার তাহাজ্জুদ পড়ে মাত্র উঠেছি আর কি। এমনি তখন হঠাৎ করে এমনি তো কে বা কারা ফোন করবে, চতুর্দিকে ফোন আসছে, ছেলে অ্যারেস্ট হলো। তো এমনি ধরলাম, নাম্বারটাও তো করিনি, মনে হয় যেন কেমন একটা 4400 অনেকগুলো কেমন জানি। হ্যালো হ্যালো সালাম দিয়েছি আমি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কে বা কারা, কে? কিছুই না, কে বলেন, কে বলতেছেন আপনি, কে কাঁদতেছে, কে আর চিৎকার, কে কাঁদতেছে বলেন। আমি বারবার আরো জোরে জোরে বলছি, কে বলেন, কে বলেন। পরে আস্তে করে ফোনটা রেখে দিয়েছে। আর তখন অবশ্য আমি চিন্তাও করি নাই যে হতে পারে বা করেছে বা করছে। তারপর ভোর হয়ে গেল। ওর তো প্রথম দিনে 5 দিন রিমান্ডে নিল ওকে। তারপরে আবার 5 দিন পরে তো আবার সেকেন্ড রিমান্ডেও নিয়েছে। এরকম পরপরই আমার মানে যে ফোনটা করেছে, আসলে সব মায়ের কাছে আমার একটা আবেদন, আমরা অনেক কষ্টে, আমাদেরও মা আছেন যারা এই সমস্ত কাজ করেছেন বা করার অর্ডার দিয়েছেন, ওনারা নিশ্চয়ই, ওনারও তো ওনাদেরও মাও ছিলেন। আমার যে ছেলেটা, এটা আল্লাহ দিয়েছেন, একটা স্বাভাবিক ছেলেই বলবো আমার, মানে ইরফানকে, আমার বাচ্চাটার নাম ইরফান। তা আমার সবার কাছেই থাকবে এই আকুতিটা, আমার সারা জনমই থাকবে যে হাহাকারটা, যে একটা ডাউন সিনড্রোম বাবু যার বাড়িতে আছেন, এটা আমাদের কোনো হাত নেই, এটা তো আল্লাহর দেওয়া জিনিস। সবাইকে তো এটা অন্তত খেয়াল রাখতে হবে সবার কাছে, আমার এটাই চাওয়া। আমার এই জন্য সব মায়েরা, আমি ওই জন্য আমার সন্তান বলে নয় শুধু, ওনারাও কিন্তু আমার সন্তান সমতুল্য যারা আছেন। এই জন্য আসলে আমি সব সময় বলি, মানে তখনই ওকে যখন নিয়ে গেছে তখনই বলতাম যে আল্লাহ, আমি এমনি একটু করে গেছি যে আমি যদি এখন তার সামনে কান্নাকাটি করি, যা কিছু করি, তাহলে তো সে অনেক মানে সে তার মনোবল হারিয়ে ফেলবে। তা আমি বলছি না, তুমি কোনো টেনশন করো, যাই হোক আল্লাহর কাছে সবসময় দোয়া। যখন তার সাথে দেখা হয়েছে আপনি তাকে সেই সাহসটা দিয়েছেন। জি, ওমর জি। শরীফ মোহাম্মদ ইমরান 5 দিনের রিমান্ডে কি হয়েছিল? তার আগে আমি একটু বলতে চাই, জি। আমি কিন্তু আমার এই মাকে রেখে যাইনি। আমার মা যে কথাগুলো বলছিল, উনি এখনো যে পরিমাণ আপনার তার প্যানিক বলেন বা সে যে পরিমাণ ইয়াতে আছেন, সে কিন্তু কথা জড়িয়ে ফেলছে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি তো আমার এই মাকে কিন্তু আমি রেখে যাইনি। জি, ক্ষত তো এখনো শুকায়নি আসলে। আমার 5 দিনের রিমান্ডের তো শুরু হয়েছে আমার ডিবি অফিসে নামার আগেই। ধরেন রামপুরা যখন পার হচ্ছিলাম, সামথিং আমার চোখ খোলা ছিলেন, আমি মাঝখানে বসেছিলাম, যেহেতু আমার পায়ে প্রবলেম, এখানে প্রবলেম। তো ওনারা গাড়ি ব্রেক করতেন আর ওনাদের
পিস্তলের পিছন সাইডটা আছে, এটা আমার এখনো এই জায়গাটা ফুলা। এটা একটা করে বাড়ি দেয় আর বলে সরি। প্রায় 20-25টা বাড়ি দিয়েছে, তখনও ডিবি অফিসেই পৌঁছাই নেই বা কি হতে হয় নাই। আর আমার একটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমার তো 5 দিনে যা গেছে বা এরপরে যা হবে, বসুন্ধরা থেকে শুরু করে এই টোটাল এরিয়াতে যা হয়েছে, উনি যে বললেন 19 তারিখের কথাটা, এটা না বললেই নয় ম্যাডাম। এটাকে অনুরোধ থাকবে যে এখানে কত ক্ষত, কত মানুষ, আমি তো বেঁচে আছি, এখানে কত পরিবারের কত ক্ষত যে আছে এটার ভিতরে। আপনার বসুন্ধরাতে নর্থ সাউথ প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ছেলে পেলে আছে, সোলমাইট থেকে শুরু করে অনেকের অনেক অবদান আছে, যাদের ব্যাপারে আমরা কেউ কিচ্ছু জানি না, হয়তো বা কোনোদিন তারা টিভির সামনে আসতে পারবে কিনা তাও জানি না। আপনাদের সবার কাছে অনুরোধ, যেমন 19 তারিখ উনি যে কথাটা বললেন বসুন্ধরায়, আমি কোনো সময় যখন এখানে গিয়েছিলাম আমার বাপ মাও জানতেন না, কেউ জানতেন না, আমি আমার তাড়নায় গিয়েছি, আমি আমার মতো কোনো পলিটিক্যাল কোনো ইয়াতেও না। প্রথম কিন্তু হেলিকপ্টার থেকে গুলিটা কিন্তু বসুন্ধরার এখানেই করা হয়। এবং আমি আমার যতদিন বেঁচে থাকবো, একটা মুহূর্ত, একটা মা তার 4 বছরের বাচ্চা নিয়ে ওখান থেকে হেঁটে যাচ্ছিলেন, তো হেলিকপ্টার দেখলে সবাই তাকায় কী জন্য বা তখন দৌড় দেওয়ার সময় যখন গুলি হচ্ছিল, মাটা কিন্তু বাচ্চাকে নিয়ে দৌড় দিচ্ছিল। 10-15 গজ যাওয়ার পরে মানুষজন তাকে থামিয়েছে, কারণ মা বুঝতে পারে নাই তার বাচ্চার গুলিটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। একটা মার বিলাপ কাকে বলে, তো এরকম অনেকগুলো ঘটনা ধরেন, তো ওর কাছে ধরেন আমার 5 দিনের ধরেন প্রতিদিনের 14-15 ঘন্টার আমার রিমান্ডের যখন দেখি, ওটা গায়ে লাগে না যখন শুনি যে এভাবে, কারণ এগুলো আগে থেকে দেখে এসেছি। জি নাইম স্যার, তারপর আপনি হসপিটালে গেলেন, আপনার চিকিৎসাটা কেমন হলো? ধন্যবাদ ম্যাম আমাকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য। প্রাথমিক পর্যায়ে বনশ্রীর একটি হসপিটাল, ফরাজি হাসপাতাল, সেখানকার যারা কর্তৃপক্ষ তারা সবাই আমাকে চেনে, ভালোভাবেই চেনে। তো সেখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট পাইনি। তারা বলেছে আমাদের এই গুলির ট্রিটমেন্ট করার সরঞ্জামাদি নেই। তারা মোটামুটিভাবে একটু সাপোর্ট দিয়ে মানসিক আমাকে পাঠিয়ে দিল। হয়তো তাদের উপরে একটি কোনো অদৃশ্য শক্তি কাজ করেছে আমার কাছে যেটা মনে হয়। কিছুটা ট্রিটমেন্ট তারা করতে পারতো, সেটা কী কারণে করে না সেটা আমি জানি না। আবার কিছু করেছেও শুনেছি। কিন্তু আমাকে বললো যে স্যার আপনি মুগদা মেডিকেলে যান, ওখানে গেলে ট্রিটমেন্ট হবে। তো আমি আসলে ডাক্তারদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, মহান পেশা। আমার এই 32 দিনের ট্রিটমেন্ট এবং এখন থেকে আরও যে কয়েক মাস 5-6 মাস হয়তো ঋণ পায়ে থাকবে, গুলি কবে নাগাদ বের করবে সেটাও জানি না এখনও। খুব কষ্টে আর কি আছি শারীরিকভাবে। অনেক ভালো ডাক্তার পেয়েছি আলহামদুলিল্লাহ, তারা মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, ভালো ট্রিটমেন্টও দিয়েছে। কিন্তু আবার এমন কিছু ডাক্তার পেয়েছি, দলকানা একটা শব্দ আছে না, তারা অবহেলাও করেছে। যতটুকু করার কথা ছিল সেটা তারা করে নাই প্রাথমিক পর্যায়ে। তো আমি সেদিকে যাব না। তো মুগদা মেডিকেলে যাওয়ার পরে সেখানে ওরকম কোনো ট্রিটমেন্ট আমি পাইনি, অনেকেই পায় না আমি শুনেছি। সেখান থেকে কোনো রকম একটা সুই দিয়ে একটা স্যালাইন দিয়ে পাঠিয়ে দিয়েছে, এক্সরে করে পঙ্গুতে যান, এখানে ট্রিটমেন্ট হবে না। পঙ্গুতে যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে তারা করলো, কি বলে যে পরিষ্কার করে, যেটাকে বলা হয় ক্ষত জায়গাটাকে ক্লিন করে ড্রেসিং করলো আর কি। ড্রেসিং করে আমি বললাম যে গুলিটা পা থেকে বের করেন, তখন বললো যে গুলিটা বের করলে সমস্যা হবে, গুলি বের করা যাবে না, পরে গুলি কোনো সমস্যা না। তো পরবর্তীতে ওখানে থেকেই প্রায় 14 দিন ড্রেসিং করা হলো। তারপরে অনেককে বলা হয়েছে, আমাকে বলা হয়েছিল যে আপনি বাসায় যায় ট্রিটমেন্ট নেন, পরবর্তীতে আসলে আমরা হাড়ের ট্রিটমেন্ট করবো। আমার হাড় ভেঙেছে পায়ের। তখন যেভাবেই হোক আমার ব্যক্তিগত প্রচেষ্টায় পরিচিত লোকজন ধরে ওখানে ছিলাম যে আমি বাসায় গেলে আমার ট্রিটমেন্ট হবে না, বাসা আমার এরকম কেউ নেই, আমার স্ত্রী একটু অসুস্থ। এখন কি কোথাও আপনি সাহায্য পাচ্ছেন? সাহায্য পাচ্ছি বলতে পঙ্গুতেই ট্রিটমেন্ট হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই। চিকিৎসা কি সব ফ্রি হচ্ছে? চিকিৎসা ফ্রি হচ্ছে, বাট 5 তারিখের আগ পর্যন্ত আমরা একটু অবহেলিত ছিলাম।
তো এখন ভালো ট্রিটমেন্ট পাচ্ছি। আমার 4টা অপারেশন করা লাগবে, 2টা হয়েছে আর 2টা বাকি আছে। 2টা কবে হয় এখনও জানি না, তবে দীর্ঘদিন সময় লাগবে। জি। তো আমি ব্যক্তিগত কষ্টের কথা আমি যতটুকু বলতে চাই তার চেয়ে বেশি বলতে চাই আমি যা দেখেছি। ছোট ছোট বাচ্চারা, এই যে আমার বয়স 21 বছর, 14 বছর, 7 বছর, 19 বছর, 22 বছরের বাচ্চাদের পা কাটা গিয়েছে, তারা অঙ্গহানি হয়েছে, অসুস্থ আছে। তারা যে পরিমাণে কষ্ট করছে এবং করতেছে, আকাশের কাছ থেকে এই একটু বিষয়গুলো আমি কিছু কথা বলবো। জি। মোহাম্মদ আকাশ, আপনার তো ইচ্ছে ছিল আপনি দেশের বাইরে যাবেন, যে আমাকে বলছিলেন আপনি। জি। জি। আমার গুলিতে যতটুকু যদি বলি যে আমার লস, তাহলে আমি বললাম পরিবারের বড় ছেলে। আমার ছোট আর আমার 4 ভাই, সরি আমার আর 3 ভাই 2 বোন রয়েছে। আমার বড় বোন বিয়ে দিছি। তো আমি পরিবারের বড় ছেলে আসছিলাম। আমার টাকা দিয়ে আর কি আমার সংসার চলতো। আমার আব্বু একজন কৃষি কাজ করে গ্রামে, উনি গ্রামে থাকে, আমি আর কি ঢাকা থাকতাম একলা। তো আমি মাসে বেতন 9,000 টাকা, ওই টাকা দিয়ে আর কি আমার ফ্যামিলি সব চলতো। তো আমি এরকম গুলি খাওয়াতে আমার পাসপোর্ট করা হয়েছিল, মেডিকেলও করছি বরানি। মেডিকেলে আমার আনফিট হয়েছে, যে আমার বয়স আছে কিছু কিছু কম আছিল। সৌদি আরব যাওয়ার কথা ছিল, তো সৌদি আরব গেলে তো আমার বয়স হইতে হবে 21, তো আমার বয়স হলো 19। তো বয়স কম হওয়ার কারণে আর কি আমি যাইতে পারি নাই, আনফিট হয়েছে। তো আমি 2 বছরের মধ্যে কি চলে যেতাম। তো পরিবারের সকলেই আমাকে নিয়ে আর কি অনেক বড় স্বপ্ন, যে বাড়িঘর করবে, জায়গা জমি রাখবে, মানে সব কিছু আর কি, মানে আমাকে নিয়ে স্বপ্ন। আমি বড় ছেলে, এরকম আমি একটা আন্দোলনে গুলি খাইছি, মানে এই পর্যন্ত অন্তর্বর্তী সরকারের হোক বা যে কোনো কিছুতে আমি কোনো অনুদান বা কোনো আর্থিক সহায়তা কোনো কিছু পাই নাই। আপনার চিকিৎসা ফ্রি হয়েছে? হ্যাঁ, চিকিৎসা যতটুকু ফ্রি হয়েছে, যে স্যার বললেন 5 তারিখের আগে আমরা গুলি খাইছি 20 জুলাই, তখন তেমন ওই পরিস্থিতি ছিল না। আর আমরা বয়ে বলতেও পারি নাই যে আমরা আন্দোলনে ছিলাম বা আন্দোলনে গুলি খাইছি, কারণ বয়ে বলতে আমাদের ট্রেড আসছিল যে ওই আমাদেরকে ফায়ার করে মেরে ফেলা হবে। এরপরে আমরা তেমন একটা পুলিশকেও জানাই নাই। আমি একটা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলাম, কারণ সরকারি হসপিটালে গেছিলাম, ওইখানে নেয় নাই। ওই প্রথমে ঢাকা বাংলাদেশ মেডিকেলে গেছিলাম, ওইখানে নেয় নাই। তারপর প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করছি, ওইখানে এরা বলছিল যে পুলিশ কেস করতে হবে, পুলিশকে জানাতে হবে বা সাংবাদিক এরকম আনতে হবে। তো তখন সিচুয়েশন আসলে অন্যরকম। তো আমরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করি, ওইখানে প্রায় আমাদের 3 লক্ষ টাকার মতো খরচ হয়, সবগুলো ডিটেলস আমার কাছে আছে। তো এইগুলোর মধ্যে আমি কোনো আর্থিক সহায়তা কোনো কিছুই আমরা এই পর্যন্ত পাই নাই। এরপরে আপনি যদি বলেন পঙ্গুতেও আমাদের 5 তারিখের আগে অনেক ব্লাড আনতে হয়েছে। ব্লাড হলো আপনার 3,500 টাকা করে প্যাকেট নিছে। পরে 5 তারিখের পরে আগে সব কিছু ফ্রি দিছে, কিন্তু তার আগে আমাদের বহু টাকা খরচ হয়েছে। ওই টাকাগুলা মানে কোনো কিছুই আমরা পাই নাই। 5 তারিখের আগে যারা আর কি আহত হয়েছি, আমার যারা মনে হয়েছে 5 তারিখের আগে আমরা যারাই আহত হয়েছি, তারাই আমরা কোনো আর্থিক সহায়তা বা কোনো কিছু পাই নাই। তারপর আমাদেরকে 1 তারিখে আর কি দিয়ে দিয়েছিল হসপিটাল থেকে, চলে গেছি। এরপরে 5 তারিখে আবার শেখ হাসিনা পদত্যাগ হয়েছে। তো এর আগে সবগুলো আমাদের কিনতে হয়েছে, স্যার যেমন বললো। গত 5 আগস্ট চট্টগ্রাম শহরে পুলিশ লাইন্সের কাছে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো তরুণ সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদকে এখন অন্যের সাহায্য নিয়ে হাঁটতে হয়। তিনি অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর, সময় চলে গেলে আর কিছু করার থাকবে না। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চোখের জন্য এক হাসপাতাল, নার্ভের জন্য এক হাসপাতাল, হাঁটতে পারি না সেজন্য আরেক হাসপাতাল। এই অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ঘুরতে হয়। সরকার যদি প্রতিটি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট করে সমন্বিত চিকিৎসা দেয়, তাহলে আহত ব্যক্তিরা উপকৃত হতেন। আজ ওদের ভাবনায় বাংলাদেশ শিরোনামে এক অনুষ্ঠানে কথাগুলো তিনি বলেছেন। সেই একই অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহরাব সিফাত বলেন, পরিস্থিতি যেন এমন না হয় যে আহত ব্যক্তিরা নিজেদের অবহেলিত ভাবেন। স্যার, নাইম স্যার, আপনি কোনো একটা দাবির কথা বলতে চাচ্ছিলেন, দাবিগুলো আপনি গুছিয়ে রাখুন, শুনবো নিশ্চয়ই আপনার কথা। ওমর শরীফ মোহাম্মদ ইমরান, আপনি বলছিলেন বিরতিতে নিজ চোখে অনেক কিছু দেখেছেন, সেই অভিজ্ঞতাগুলো বলতে চান কিছুটা? 19 তারিখ থেকে, আগেরগুলো বলবো না, 19 তারিখ থেকে যা দেখেছি, আমাদের অ্যাকচুয়ালি প্রাইভেট ইউনিভার্সিটির যে অবদানটা আছে এই আন্দোলন সংগ্রামে, এটা হয়তো বা ওইভাবে তুলে ধরা হয়েছে কিনা আমি বলতে পারবো না। তবে নর্থ সাউথ, এআইবি, আইইবি থেকে শুরু করে ইভেন যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমি ডিবির ভিতরে সোনারগাঁ ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে দেখেছি।
এবং ওখানে তো ধরেন আমরা একটা রুমে 87 জন ছিলাম, তো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও ছিলেন, থেকে 14-15 বছরের বাচ্চারাও ছিলেন। বা ওরা আপনার একটা ইনসিডেন্ট আপনার ফাইয়াজে যদি ধরেন 17 বছর হয়, বাকি ছেলেগুলার সমস্যা ছিল ওরা লিফটম্যানে কাজ করে, লিফটের কাজ করে, ওদের রেফারেন্স নাই, ওদেরকেও মার্ডার কেস দেওয়া হয়েছিল। পরে আপনার শিশু শোধনাগার ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা তো আন্ডার এজ বলেই তো ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে ওদের রেফারেন্স ছিল না বলে ওদের নামগুলো হয়তো বা আসেনি। এরকম অসংখ্য মানুষের আছে যারা ডিবিতে ছিল বা ইয়াতে ছিল। তো এর ফাঁকে যদি বলতে চাই 19 তারিখ থেকে ধরেন বসুন্ধরার টোটাল এরিয়াটার মধ্যে যা হয়েছে, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে পেলে ছাড়া অন্য কেউ ছিল না, ওদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না, প্রতিবাদে নেমে এসছে। এবং এটা বলতে পারি যে সবাই প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলেপেলেদেরকে কি মনে করে বা কি বলে আমি ঠিক জানা নেই। ওরা আসলেও যে কেন নেমেছে ওরা নিজেরা জানে কিনা আই ডাউট, কারণ ওরা এখন ক্লাস করছে, সব কিছু করছে। কদিন আগে যে কি করেছে, ক্ষত চিহ্ন 19 তারিখে আপনার মাশরুফ থেকে শুরু করে প্রান্ত আছে, অনেক অগণিত ছেলেপেলে আছে। কারো অপারেশনসের আমার কাছে সবগুলো ডেটাই আছে, কারণ ওদের রেকগনিশনটা দরকার। মানে আমি 23 তারিখে হওয়ার আগ পর্যন্ত ধরেন এমন কোনো জায়গা নেই, এমন কোনো দিন নেই, ইভেন একজনের সাথে একজনের যে কোঅর্ডিনেশনটা ছিল ইউনাইটেড ইউনিভার্সিটির সাথে নর্থ সাউথের বা এআইবির, এরা একে অপরের চিন্তা করে নাই যে তারা কোন ইউনিভার্সিটির বা সামথিং। ইভেন আমার সাথে ডিবিতে দেখা হয়েছিল, আমার সাথে ছিল, জেলেও ছিল আসিফ মাহতাবের সাথে, আমরা একসাথে। তো আমাদের কিছু শেয়ারিং একসাথে একই রকম ছিল যে এই ছেলেপেলেগুলোর জন্য বা ব্র্যাকের অনেকে তাকে ফোন করতো বা ইয়া করতো যে স্যার হেল্প করেন, শুধু যেন আমরা ঠিক থাকতে পারি, আমাদের অন্য কিছু দরকার নেই। আমি আজকে আমার অন্য সময় থেকে এই কথাগুলো কেন বলছি, বিকজ ওরা একটা স্বীকৃতি প্রাপ্য ওদের। ওরা কিন্তু অন্য কোথাও কোনো জায়গায় বক্তৃতাও দিতে পারে না, আপনি ধারা করলে কোথাও বলবেন না দে ক্যান স্পিক প্রপারলি, ওদের স্পিচ দিতে পারে। বাট ওদের যে অবদান, ওদের যে বলিদান, এবং মারা গেছে একটা ছেলেপেলের বাসায় কি কেউ গিয়েছে? ইনজিউট অবস্থা ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি দেখে সাধারণ জনগণ নেমে এসছে এবং সবাই সবার ব্যক্তি স্বার্থে নিয়ে ফেলেছে। কিন্তু আমার পাশে আরেকজনকে মেরেছে, ওরকম ওকে দেখেও দেখা গেছে যে আরও 10 জন লোক রাস্তায় নেমেছে। কেন? অন্যায়টা তো অন্য কেউ দেখতে পারেনি যে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে পেলে যদি ওই জিনিসটাকে সামনে না আনতে। আমি আমার ব্যক্তিগত দাবি বলেন যাই বলেন, এটা এখন যেহেতু একটা সময় চেঞ্জ, এই চেঞ্জটা আমি কেন বলতেছি ওদের কথা, আমি নিজে তো ফিরতে পারতাম না। আমার প্রথম দিনের রিমান্ডের আগে তারা যে কাজটা সবচেয়ে খারাপ করে সেটা ক্যারেক্টার অ্যাসাসিনেট করে। এমন কোনো নোংরা ভাষা নেই, এমন কোনো নোংরা জিনিস নাই যেটা আপনার মানে তারা দেওয়ার চেষ্টা না করে যেন কেউ উইক হয় বা সামথিং। আমি জিনিসটা বুঝতেই আমার যেহেতু সময়টা বেশি লেগেছে, মাঠটাই জন্য বেশি হয়তো খেয়েছি রিমান্ডের আগে। রিমান্ডের ডে 1 হয়তো বা ওরা নেয়নি, ডে 2 থেকে ওরা যেটা শুরু করেছে সেটা হচ্ছে কি, আমার বাবার কথা জিজ্ঞেস করার পরে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান এগুলোতে ইনভলভ, উনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন। আমি এবং উত্তরার আমাদের SM জাহাঙ্গীর সাহেব, এই টোটাল রামপুরা থেকে উত্তরা যা ছিল সব আমরা ঘটিয়েছি, আমরা করিয়েছি। এই স্বীকারোক্তিটার জন্য ধরেন মানুষ মারের রিয়ালাইজেশন আসতেও টাইম লাগে, যে ধরে যে আপনার মানে 2 হাতে বা 2 পা যে মারে, সাথে মানুষ যদি নাপাও খাওয়ায় ভালো করে খাওয়াবে, চোখ বন্ধ করে কেউ নাপা খাওয়াবে না তো, বাকি হয়তো ইঞ্জেকশন দেবে না। আমাকে 2বার ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং ওষুধ খাওয়ানো হয়েছে 3বার। তো আমি একটু হ্যালুসিনেটেড মতো থাকতাম এবং এটা বুঝতে পেরেছিলাম যে ডিবির ভিতরে নড়াচড়া করলেই কপালে আলাদা মার আছে। এটা আমি ডে 4-এ বুঝতে পারলাম, যখন আমাকে 2বার নিয়ে গেলেন, প্রথম রাত্রে এবং নিতেন রাতের বেলা, এবং নেওয়ার পরে ধরেন মুখের ভাষা তো আছে, 4 তলায় মেরে নিচতলায় নামায়, আবার 2 তলায় উঠায়, আবার নিচতলায় নামায়, আবার 3 তলায় উঠায়, আবার নিচে নামায়, আবার হাঁটায়, আবার 4 তলায় উঠায়, আবার মারে। কারণ যেই লোকটা আমার সাথে ভালো ব্যবহার করে কথা বলছে সেই লোকটা আবার আমাকে আবার যখন পড়ানো, সেই লোকটা আমাকে মারতেছে। আমি তো বুঝতে পারছি, বাট আমি বলতে পারছি না যে আমি তোমাকে চিনতে পারছি ভাই, এক্সট্রা মারার বা হাঁটানোর আমার দরকার নেই, কারণ কষ্ট হয়। এই রাত 9টা থেকে 11টা যখন মারলো, আমার ডে তখন 3 মনে হয়। আর আমি তো বলতাম কোন ভিডিও কি কারণে, সিনিয়ররা খ্যাপা কি হলো। আপনি তো তখন জানেন না ভেতরে যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে? না,
আমি জানতে পেরেছি কখন, আপনার সায়েন্স ল্যাবরেটরি থেকে যখন আপনার শহীদ সাইদের পরে যখন একটা আন্দোলন সেকেন্ড ভার্সন শুরু হয়, তখন 14 জনকে ধরে নিয়ে আসা হয় এখান থেকে। তো আমার ছিল কি দিনের বেলা মার খাওয়ার মানে ঘুমাতাম, বিকজ ব্যথার চোটে রাতের বেলা মার খেতাম, এটা ছিল আমার রুল আর কি। তো ওরা আমার দিকে তাকায় থাকতো আর দেখতো যে কিছু বলতো না। তো আমি বললাম, কী ব্যাপার, কী ভাই? বল, না ভাই, একটা ভিডিও দেখছিলাম, আমাদের সবচেয়ে মোস্ট ইন্সপিরেশনাল ভিডিও, আপনার সাথে চেহারার খুব মিল আছে। তো আমি ভিডিও শুনেছি, যেহেতু ভিডিওর কারণে আগের দিনও মার খেলাম। তো আমি বলছি, কী ভিডিওটা? বলে, আপনার মা সম্ভবত আছে পিছন থেকে, আপনাকে মনে হয় করেছে। তো একটা ছেলে বলতে বলতে ও কান্না করে দিল। আমি বললাম, কী হলো? বলে, জানেন, আমাকে 3 দিন আমার মা বের হতে দেয় নাই। এই ভিডিও দেখার পর আমার মা আমাকে বের হতে দিয়েছে, 2 দিন পর আমার মা নিজেও রাস্তায় নেমে এসছে। আমি বেশ ইমোশনাল হয়ে গেছিলাম তখন আর কি। তা কারণ ভিডিওটা কে করেছে তাও বলতে পারবো না, বাট কোনো একটা জায়গায় কোনো একটা ইয়াতে। আর ওনারা যে মারেন, বাট ওনারা যে ভাষা ব্যবহার করেন, আমার ওনাদের ভাষার সাথে সব কিছু মিলে যে মনুষ্যত্ব বলে, বিকজ ডিবিতে অন্যরাও কাজ করেন, বাট জোন টিম যেটা, ওটা হারুন সাহেবের ব্যক্তিগত টিম, ওটা অন্য কেউ না। জোনাল টিমগুলো যারা পিক করে, যারা টর্চার করে। আপনার ডেমরা ছাত্র দলের এক সিনিয়র যুগ্ম মাসুদ রানাকে, ওকে 3 দিনও ফেরত দিত না। একটা সময় ছিল আমাদের ওখানে, একদিন বলতেছিলাম আরেক জায়গায়, যে নাপা এক্সটেন্ডের কি ভ্যালু। কারণ একজন আরেকজন খাওয়াটা খাওয়ানোর পরে, কারণ তার তো নিজের তো স্ট্রেংথ থাকে না, একজন আরেকজনকে হেল্প আউট করতে হয়। তো একটা নাপা এক্সটেন্ড খাওয়ানো কেন? নেক্সট মিটিংয়ের জন্য প্রিপেয়ার থাকার জন্য আর কি। তো এটা ছিল আমাদের সবার একের সাথে আরেকজনের ইয়ে আর কি। এবং ওখানে যা যা ঘটেছে, ডিবির কেউ যদি, এটা একটা তদন্ত দরকার শুধু এটার জন্য না। এবং ডিবি অফিসের ভিতরে অন্য কিছু আছে কি না, আই ডাউট। এবং এটা মানে ভিতরগত তদন্ত দরকার, যে ওখানে আপনার যারা যেভাবে মানুষজনের অ্যাটিটিউড, বা অনেক স্ল্যাব আছে, লেকের পাড়ে অনেক কিছু আছে, তো এখানে ডিবি অফিসটাই সার্চ করা দরকার, যে এখানে অন্য কিছু ছিল কিনা, তদন্ত করা দরকার। শামিমা বরকত লাকি, সময় আসলে একদমই পাবো না, আপনি এক লাইনে শেষ যদি কোনো কিছু বলতে চান। আসলে আমি চাই, মানে এরকম আজকে সাইদের মার কাছে কেমন লাগছে, আমাদের সাইদ যেখানে মারা গিয়েছেন, আবু সাইদ, ওনাকে স্মরণ করছি আমি। যারা আহত হয়েছেন ওদের জন্য সবসময় সমবেদনা জানাচ্ছি এবং ওদের দোয়া করবো, এবং চাই যে একটা সুচিকিৎসা। যারা আছেন, যারা সবসময় আসলে আমরা যখন আমাদেরকে বলবেন, আমরা সবসময় ওদের সাথে আছি, ওদের পাশেই আছি, থাকবো ইনশাল্লাহ। আর আমার ছেলেকে যখন আমি, আসলে সবাই আমার সন্তানের মতোই, এখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমি চাই যে কোনো মা যেন, সন্তান যেভাবেই থাকুক না কেন, ভয় পাওয়ার কোনো কিছু নেই, মারা যেন তার পাশেই থাকেন। মারা পাশে থাকলে কিন্তু একটু আমাদের অনেক বল হবে ইনশাআল্লাহ মনে হয়। জি, সময় যত খারাপই হোক, মা যেন পাশে থাকে। গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছররাগুলিতে 401 জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে 19 জন 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, 1 চোখ নষ্ট হয়েছে 382 জনের। এছাড়া 2 জনের 2 চোখে ও 42 জনের 1 চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে। যেসব মানুষের হাত অথবা পা কেটে ফেলতে হয়েছে, তাদের অর্ধেকের বয়স 20 বছরের কম। নেসারউদ্দিন নাইম স্যার, আপনি কিছু দাবির কথা বলছিলেন, কিছু বলতে চান আপনি? জি, আমি যে কথাগুলো বলতে চাই সে কথাগুলো আমার কথা নয়, 18 কোটি 20 কোটি মানুষের হৃদয়ের কথা। কারণ 5 তারিখে কী পরিমাণ মানুষ রাস্তায় নেমেছিল আমরা দেখি নাই, আমাদের সৌভাগ্য হয় আমরা হাসপাতালে বেডে ছিলাম, আপনারা দেখেছেন। আমি যেটা স্পষ্ট বলতে চাই সেটা হলো, এই আন্দোলনকে কেন্দ্র করে হাসপাতালে যা দেখেছি, সন্তানের পাশে অভিভাবক, সাধারণত এটা হওয়া উচিত যে বাবা মার সেবা করবে সন্তান, কিন্তু সন্তানের সেবা করেছে বিরুদ্ধ বাবা মা। আমার বাবার বয়স 95+, তিনি আমার কাছে 15 দিন ছিলেন, চোখের পানি ফেলেছেন, এরকম অসংখ্য মা ছিলেন। অর্থাৎ আপনাদের কাছে সঠিক তথ্য আছে, আমি যতটুকু জেনেছি 800 থেকে হয়তো 1000 মানুষ নিহত হয়েছে, 50,000 থেকে হয়তো 1 লক্ষ মানুষ আহত হয়েছে, হাত পা হারিয়েছে,
সঠিক তথ্য আমি জানি না, আপনারা ভালো জানেন। তো আমি যেটা বলতে চাই, এই মানুষগুলো কিন্তু 16 কোটি বা 18 কোটি 20 কোটি মানুষেরই আত্মীয় স্বজন। এদের হৃদয়ের কথা আমি বলতে চাই। সেটা হলো যারা চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, ওই ছিটাগুলিতে যাদের হাত অবশ হয়ে গেছে, এরা চিকিৎসার জন্য দাঁড়া দাঁড়া ঘুরতেছে। এদের ফিজিওথেরাপি দরকার, ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন কিছু কিছু জায়গা বিনামূল্যে দিতে পারছে, এবং সরকারিভাবে যদি এদেরকে দ্রুত সুস্থ করার জন্য ফিজিওথেরাপি দেওয়া দরকার, সেটাও করা দরকার। আগে তাদেরকে সুস্থ করা দরকার, এবং গুরুত্ব অনুযায়ী অনেকের চোখ একটা নষ্ট হয়ে গেছে, আর একটা হয়তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ এটা যে সরকার খুব দ্রুত এদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুক। এটা আমার খুব জোরালো একটা দাবি। মানুষগুলোকে সুস্থ করা দরকার। সুস্থ করতে গিয়ে আমি যেটা দেখেছি, হাসপাতালে অনেক সময় হাসপাতালে তাদের সীমাবদ্ধতাও আছে। কিছু ট্রিটমেন্ট দিয়ে বাসা ছেড়ে দিয়েছে, যেমন আমাদেরকে বাসায় দিয়ে দিচ্ছে, এরপরে লং টাইম ট্রিটমেন্ট। এখন এর চিকিৎসা খরচ হাসপাতালে যা হয়েছে, হয়তো মেডিসিন কিছু দিয়েছে, বাট বাসায় তারা অসংখ্য টাকা পয়সা লাগতেছে, ভালো ভালো খাবার খেতে হচ্ছে, মেডিসিন দামি দামি মেডিসিন কিনতে হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। সেই টাকা কিন্তু কেউ দিচ্ছে না। আপনারা রিপোর্ট করেছেন অনেকে জমি বিক্রি করে ট্রিটমেন্ট করাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ খরচ সে যতদিন পরিপূর্ণ সুস্থ না হবে, এই দায়িত্বটি সরকারকে নিতে হবে। শুধু চিকিৎসা খরচ দিয়ে সুস্থ করলে হবে না। যারা কর্মক্ষমতা হারিয়েছে, চাকরি হারিয়েছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। জি স্যার। এখানে আমার এটাই কথা, আমাদের মুখে হাসি আছে, পায়ে ব্যথা আছে, কিন্তু জাতি ভালো থাকুক তার মানে এটা না যে আমরা অবহেলিত হব, মানবতার জীবনযাপন করব। নিশ্চয়ই নিশ্চয়ই। সবাইকে অনেক ধন্যবাদ। আহতদের খোঁজ নিন, তাদের ত্যাগের বিনিময়ে আজকে যা উপভোগ করছেন আমি, আপনি সবাই, সেটা তাদের ত্যাগের বিনিময়ে। যারা নিহত হয়েছেন তারা তো আমাদের মাঝে নেই, আহতদের খোঁজ নিতে হবে। নাইম স্যার শেষে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দরকার হলে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হলেও সেই ব্যবস্থাও যেন কর্তৃপক্ষ নেয়, সেই অনুরোধ রইল। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আবারও দেখা হবে রাত 9টায়।